আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হলো ক্রাউন প্রিন্স। রূপকথার গল্প তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, ঠিক এমনই একটি গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটি এতটাই মনোমুগ্ধকর যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন রূপকথার এক অন্যরকম দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক দাদি নানিদের যুগের এক রোমাঞ্চকর গল্প থেকে। গল্পের শুরুতে রাজা চার্লিকে দেখানো হয়, যে তার দুই ছেলে জন এবং রনকে বলছে, অনেক বছর পূর্বে তোমার দাদিকে জামুরা নামে এক দুষ্ট জাদুকর তুলে নিয়ে যায়, আর তোমার দাদা তার বিরুদ্ধে লড়াই করে তার জাদুর লাঠি ভেঙে দেয়, যার ফলে জাদুকর পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তোমার দাদা সেই জাদুকরের সবকিছু জিনিসপত্র এখানে নিয়ে এসে আমাদের রাজপ্রাসাদের বেসমেন্ট রুমে রেখে সিল করে দেয়। এটা শুনে রাজার দুই ছেলে রাজাকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই জাদুকর কোথায় গিয়েছে? তখন রাজা তাদের বলে, আমাদের রাজ্যের শেষ সীমান্তের কাছে অবস্থিত একটি অন্ধকার রহস্যময় জঙ্গলে জাদুকর চলে গিয়েছে, আর অনেক বছর ধরে সেই জঙ্গলের কোথাও লুকিয়ে রয়েছে। তাই ওই জঙ্গলে যাওয়া সবারই নিষেধ, এজন্য ওখানে কেউই যায় না। এ ঘটনা জানার পর জন এবং রন আস্তে আস্তে বড় হতে শুরু করে। রাজার বড় ছেলে জন বড় হয়ে তলোয়ারবাজিতে ও মার্শাল আর্টে পারদর্শী হয়েছে, আর অন্যদিকে রাজার ছোট ছেলে রন প্রতারক ও চালাক হয়, কিন্তু সে তার বড় ভাইয়ের মতো যোদ্ধা হতে পারেনি। এজন্য সে জনের সাথে তলোয়ারবাজিতে সবসময় হেরে যায়। একদিন রাজা চার্লি জনকে তার নতুন উত্তরাধিকার ঘোষণা করে, আর জনকে বলে, আমার পর তোমাকেই রাজা হতে হবে, এজন্য নতুন স্বর্ণমুদ্রায় তোমার ছবি দেওয়া হবে। জন তার ভাইকে খুবই ভালোবাসত, এজন্য সে তার বাবাকে বলে, স্বর্ণমুদ্রায় আমার সাথে আমার ভাইয়েরও ছবি দিতে হবে, না হলে তার খারাপ লাগবে। তখন রাজা জনকে বলে, স্বর্ণমুদ্রায় শুধু তার ছবি ছাপানো হবে, যেহেতু তুমি জোর করছো তাই আমি তামার মুদ্রায় তোমার ভাইয়েরও ছবি ছাপিয়ে দিব। যখন রন এই খবর শুনে তখন তার অনেক খারাপ লাগে এবং সে তার খুব বিশেষ চাকর টমকে বলে, জন রাজাও হবে এবং স্বর্ণমুদ্রায় তার ছবিও থাকবে, আর আমার ছবি শুধু তামার মুদ্রায় থাকবে। এই বৈষম্য কেন? টম বলে, মালিক, জন এখানকার ভবিষ্যতের রাজা। তখন রন বলে, যদি সে রাজা হয় তাহলে আমাদের অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে, এজন্য তাকে রাস্তা থেকে সরানোর জন্য কোনো উপায় বের করো, যাতে আমি এখানকার রাজা হতে পারি, আর তুমি আমার প্রধান উপদেষ্টা। টম রনকে বলে, বেসমেন্টের গোপন কক্ষে জাদুকর জামুরার জিনিসপত্র রাখা রয়েছে, বলা তো যায় না, সেখানে আপনি দরকারি কোনো কিছু খুঁজে পেতে পারেন। রন বলে, সেখানে যাওয়ার পারমিশন কারো নেই, আর সেখানকার চাবি আমার বাবার কাছে রয়েছে। তখন চাকর টম রনকে একটি চাবির থোকা দেখায়। এরপরে রাত্রে রন তার চাকরকে সাথে নিয়ে বেসমেন্টের গোপন কক্ষের দিকে যাচ্ছিল। সেখানে প্রহরী তাদের বাধা দেয়। তখন তারা প্রহরীকে কিছু স্বর্ণের মুদ্রা দিয়ে রন টমকে সাথে নিয়ে বেসমেন্টের গোপন কক্ষের দরজার কাছে পৌঁছে যায় এবং সেই চাবির গুচ্ছে থাকা চাবি দিয়ে বেসমেন্টের গোপন কক্ষের দরজা খোলার চেষ্টা করে, এবং ভাগ্যক্রমে বেসমেন্টের গোপন কক্ষের দরজা খুলে যায়। এরপর তারা সেই কক্ষে প্রবেশ করে জাদুকর জামুরার জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। এরই মধ্যে রন সেখানে এমন একটি জাদুর রাসায়নিক পদার্থ পায় যেটা কেউ পান করলে তার পুরনো সব স্মৃতি ও শক্তি হারিয়ে ফেলবে। তখন রন টমকে বলে, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, আর তুমি এখানকার থাকা বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো কাপড়ে বেঁধে লুকিয়ে বাইরে নিয়ে চলো। এরপর রন স্মৃতিশক্তি হারিয়ে ফেলা সে রাসায়নিক পদার্থ তার মদের বোতলে ঢেলে নেয়, আর বেসমেন্ট থেকে বেরিয়ে রন প্রহরীকে সেই মদ পান করতে দেয়। প্রহরী রাজকীয় মদ মনে করে সেটা পান করে, যার ফলে তার পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলে, আর তার কোনো কিছুই মনে আসছিল না যে সে কে এবং এখানে কি করছে। এটা দেখে রন খুবই খুশি হয়ে যায়। এরই মধ্যে তার চাকর টম বাকি জাদুকরি রাসায়নিকগুলো কাপড়ের মধ্যে লুকিয়ে বাইরে নিয়ে আসে এবং তারা দুজনে রাজপ্রাসাদে তাদের ঘরে চলে যায়। পরের দিন যখন জন শিকার করতে যাচ্ছিল তখন রন তার চাকর টমকে সঙ্গে নিয়ে তার সাথে বের হয়। রন তার ভাইকে বলে, চলো না, আজ আমরা অন্ধকার জঙ্গলে শিকার করতে যাই। তখন জন তাকে বলে, সে রহস্যময় জঙ্গলে যাওয়া নিষেধ রয়েছে, কিন্তু রন তাকে ভীতু বলে খেপাতে শুরু করে। তাই জন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর তারা সে জঙ্গলের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। তাদের সাথে দুজন সৈন্যসহ রন ও জনের চাকরও ছিল। কিছু সময় চলার পর তারা একটু দূরে সেই কালো অন্ধকার জঙ্গল দেখতে পায়। তখন রন বাকিদের সেখানেই থাকতে বলে।
জনের সাথে জঙ্গলের কাছে চলে যায়। সেখানে পৌঁছে রন জনকে রাসায়নিক মিশানো মদের বোতল দিয়ে বলে, ভেতরে প্রবেশ করার আগে এটা আগে পান করো। জন সেই মদ পান করে নেয়, যার ফলে তার সকল স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর সে সবকিছুই ভুলে যায়। আর সে কে, এখানেই বা কি করছে? এটার সুযোগ নিয়ে রন তাকে বলে, তুমি একজন পথিক আর তুমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলে। এটা শুনে জন সেই রাসায়নিক মিশ্রিত মদের বোতল নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সেখান থেকে কিছু দূর দাঁড়িয়ে থাকা সৈন্যরা ও জনের চাকর কিছুই বুঝতে পারে না যে রন জনের সাথে কি করছে। কিন্তু জনকে জঙ্গলের ভিতরে যেতে দেখে জনের চাকর ছুটে আসে আর জঙ্গলের ভিতরে গিয়ে জনকে খুঁজতে থাকে। কিন্তু তখন জনের চাকর গাছে পরিণত হয়ে যাচ্ছিল, তাই সে সাহায্যের জন্য চিৎকার করে। আর তার চিৎকার শুনে টম এবং বাকি সৈন্যরা রাজপ্রাসাদের দিকে ছুটে। রাজপ্রাসাদে পৌঁছে টম তার চোখে পানি লাগিয়ে নেয় আর কান্না করার ভান করে সে রাজা এবং রানীকে বলে যে আমার বড় ভাই কেন জানি অন্ধকার জঙ্গলে চলে গিয়েছে। আমি তাকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শোনেনি। এটা শুনে রাজা ও রানী দুজনেই খুবই দুঃখী হয়ে যায়। তখন রন বলে, আপনারা চিন্তা করিয়েন না, আমি সেই অন্ধকার জঙ্গলে যাব এবং জনকে খুঁজে নিয়ে আসব। এর পরের সিনে সেই অন্ধকার জঙ্গল দেখানো হয়। জঙ্গলের মধ্যে একটি ছোট কুঁড়ে ঘর রয়েছে। সেখানে একজন বৃদ্ধ মালি রয়েছে, যার পায়ে একটি জাদুর দড়ি দিয়ে বাঁধা রয়েছে। সে বৃদ্ধ লোকটি কুঁড়ে ঘর থেকে বের হয় আর একটি গাছে পানি দিতে লাগে। আর তখন জঙ্গলের ভিতরে রাস্তা হারিয়ে ফেলা জন ঘুরতে ঘুরতে কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায় এবং সে বৃদ্ধ মালির সাথে কথা বলার চেষ্টা করে। আর তখনই কুঁড়ে ঘর থেকে জাদুকর জামুরা বের হয়ে আসে আর জনকে জিজ্ঞাসা করে, তুমি কে এবং এই জঙ্গলে কিভাবে আসলে? জন বলে, আমি আমার ব্যাপারে কিছুই জানি না, সব ভুলে গেছি। আমি জঙ্গলের ভিতর দিয়ে আসা রাস্তা দিয়ে এখানে এসেছি। এটা শুনে জাদুকর চমকে ওঠে আর বলে, এই জঙ্গলে যে মানুষ আসে সে গাছে পরিণত হয়ে যায়, তুমি কিভাবে বেঁচে গেলে? তখন জন বলে, এই জঙ্গলে এরকম কি আছে যে আমি গাছে পরিণত হয়ে যাব? তখন জাদুকর জামুরা বলে, আমি এই জঙ্গলে জাদু করে রেখেছি। জন বলে, তুমি এরকমটা কেন করেছ? তখন জাদুকর বলে, যে কাজ পূরণ করার জন্য আমি এত সাল ধরে এখানে রয়েছি, আমি চাই না কেউ আমার এই কাজে বাধা হয়ে আসুক। তখন জন বলে, তাহলে আমি কেন গাছ হলাম না? তখন জাদুকর তার মাথায় হাত রেখে তাকে পরীক্ষা করে আর তাকে বলে, তোমার ব্রেন একদম খালি, এজন্য গাছ হওয়া জাদু তোমার উপর কোনো প্রভাব ফেলেনি। এজন্য জামুরা জনকে তার পিছু ছাড়ানোর জন্য তাকে বলে, তুমি জঙ্গলের ওপারে যাও, সেখানে তুমি অনেক কিছুই পাবে। জন কিছুই জানতো না, তাই সে জাদুকরের দেখানো রাস্তা অনুসরণ করতে থাকে। এরই মধ্যে সে বৃদ্ধ মালি তাকে একটা জাদুর লাঠি দেয়, কিন্তু জন এটা জানতো না যে এটা একটা জাদুর লাঠি। এজন্য সে ওই জাদুর লাঠিটি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর জঙ্গল পার করে অন্য এক রাজ্যে পৌঁছে যায়। এখন তার কোনো কিছুই মনে নেই, এজন্য সে শুধু হাঁটতে থাকে। রাত হয়ে যাওয়ার কারণে সে একটি জঙ্গলে থামে। অন্ধকার হয়ে যাওয়ার পর সে দেখে তার কাছে থাকা সেই জাদুর লাঠিটি টিউব বাতির মতো আলো দিচ্ছিল। পরের দিন অন্ধকার জঙ্গলে দৃশ্য দেখানো হয়, যেখানে জাদুকর বৃদ্ধ মালিকে বলছে, আমি এই বিশেষ ধরনের গাছের যত্ন নেওয়ার জন্য তোমাকে দাস বানিয়েছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিশেষ গাছটিকে যত্ন নিয়ে দ্রুত বড় করো, যাতে আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারি। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় জন পুকুর পাড়ে কান্না করতে থাকা অ্যান্থনি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। জন তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তখন অ্যান্থনি বলে, আমি একজন কৃষক, কিছুদিন পূর্বে আগুন লাগার কারণে আমার বাড়িঘর এবং ফসল সব জ্বলে গিয়েছে, আর আমার কাছে এখন কিছুই নেই। পুকুরের ওপারে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তাকে আমি অনেক ভালোবাসি। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর আমি এখন দরিদ্র হয়ে যাওয়ায় সে এখন অন্য আরেকজনকে বিয়ে করছে। এজন্য আমি আমার জীবন দিতে যাচ্ছি। এটা শুনে জন তাকে বলে, ওই মেয়েটি তোমার ধন সম্পদকে ভালোবাসতো, তোমাকে নয়। জন টমের দুঃখ ভোলানোর জন্য তার বোতল থেকে তাকে মদ পান করতে দেয়, কিন্তু জন জানে না যে তার বোতলের মধ্যে স্মৃতিশক্তি মুছে ফেলার কেমিক্যাল মেশানো মদ ছিল। আর সেই মদ পান করার পর অ্যান্থনিও সবকিছু ভুলে যায়। এরপর খুশি মন নিয়ে তারা দুজনে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এর পরের সিনে রন এবং টমের চাকরকে দেখানো হয়, যে রাজাকে মিথ্যা বলে জনকে খোঁজার অজুহাতে বাইরে বেরিয়ে এসেছে। তারা জনকে খোঁজার জন্য
অন্ধকার জঙ্গলে না গিয়ে পার্শ্ববর্তী একটি রাজ্যের সরাইখানায় গিয়ে ওঠে। সরাইখানার ভেতরে রন টমকে বলে, আমরা এখান থেকে রাজ্যে ফিরে যাওয়ার পর মা বাবাকে মিথ্যা কথা বলবো যে আমরা জনকে জঙ্গলে পাহাড়ে পর্বতে সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা তাকে কোথাও খুঁজে পাইনি। চাকর টম রনকে বলে, এই মিথ্যা কথা বলে আপনি কি পাবেন? তখন রন বলে, আমার বাবা মা যখন জানতে পারবে যে জনকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই শেষমেশ তারা আমাকে নতুন রাজা ঘোষণা করে দিবে। এদিকে ঘুরতে ঘুরতে জন এবং অ্যান্থনি সেই একই রাজ্যের বাজারে এসে পৌঁছায়, যে রাজ্যে রন এসেছে। এই বাজারের মধ্যে যখন জন তলোয়ার দেখছিল, তখন ঘোড়ার গাড়িতে বসে রাজকুমারী বিনা সেখান দিয়ে যাচ্ছিল। বিনাকে প্রথম দেখে জন তাকে ভালোবেসে ফেলে। জন অ্যান্থনিকে জিজ্ঞাসা করে, এটা কে? তখন অ্যান্থনি বলে, তোমার মতো আমারও কিছু মনে পড়ছে না। এরপর তাদের ক্ষুধা লাগার কারণে কাকতালীয়ভাবে তারা সে সরাইখানায় গিয়ে পৌঁছায়, যেখানে রন এবং তার চাকর টম উঠেছিল। সেখানে খাবার খাওয়ার সময় জন সরাইখানার মালকিনকে বাজারে দেখা সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করে। তখন সরাইখানার মালকিন তাকে বলে, সে এখানকার রাজা উইলসনের মেয়ে বিনা। জঙ্গলের পাশে পাহাড়ে থাকা ড্রাগন রাজাকে হুমকি দেয়, যদি রাজা তার মেয়েকে ড্রাগনের হাতে তুলে না দেয় তাহলে সে রাজার পুরো রাজ্য ধ্বংস করে দিবে। এজন্য বাধ্য হয়ে রাজা তার মেয়েকে ড্রাগনের কাছে পাঠিয়ে দিয়েছে, আর রাজার সৈন্যরা রাজকুমারীকে সেখানেই নিয়ে যাচ্ছে। এরপর মালকিন দুজনের কাছে খাবারের টাকা চায়, কিন্তু দুজনেই তো এটা ভুলে গিয়েছে খেতে হলে টাকা লাগে। এজন্য অ্যান্থনি বলে, আমি এটার বদলে যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। তখন মালকিন বলে, আমার এই সরাইখানা চালানোর জন্য আমার একজন মানুষের প্রয়োজন, তুমি কি এখানে থাকতে চাও? অ্যান্থনি এটার জন্য হ্যাঁ বলে দেয়। তখন জন সরাইখানার মালকিনের কাছ থেকে তার তলোয়ার নিয়ে বিনাকে বাঁচাতে যাচ্ছে। অ্যান্থনি জনকে বলে, বন্ধু, এটা তো অনেক বিপজ্জনক, এরপরও যেহেতু তুমি যাচ্ছ তাই আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। আর জন যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন উপরতলার ঘর থেকে টম অ্যান্থনিকে জিজ্ঞাসা করে ওটা কে ছিল। অ্যান্থনি তাকে বলে, আমিও জানি না সে কে। এদিকে জন জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে, আর এতক্ষণে সৈন্যরা রাজকুমারীর পালকি নিয়ে পাহাড়ের ড্রাগনের গুহার কাছে পৌঁছে যায়। সৈন্যরা রাজকুমারীকে ঘোড়ার গাড়ি থেকে মাটিতে নামিয়ে দেয়, আর রাজকুমারী ড্রাগনের গুহার ভিতরে চলে যায়। এর কিছুক্ষণ পর জন যখন সেখানে পৌঁছায়, সে রাজকুমারীর পালকিটিকে ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। দেখে এমনটা মনে হচ্ছিল যেন কেউ তাদের উপর হামলা করেছে। তখন রাজকুমারীকে খোঁজার জন্য জন ড্রাগনের গুহার ভিতরে যায়। জন কিছু সময় খোঁজার পর শেষমেশ রাজকুমারীকে শিকল দিয়ে বেঁধে থাকা অবস্থায় দেখতে পায়। রাজকুমারী জনকে জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানে কেন এসেছো? জন বলে, আমি কে সেটা তো আমি নিজেও জানি না, তবে এটা জানি যে আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। তখন বিনা বলে, যদি ড্রাগন এখানে এসে আমাকে না পায় তাহলে সে আমার রাজ্য জ্বালিয়ে দিবে। জন বলে, তার সাথে আমি মোকাবেলা করব। তাই সে বিনার হাতে বেঁধে থাকা শিকল খুলে তাকে সেখান থেকে নিয়ে যেতে ধরে, আর তখনই ড্রাগন সেখানে চলে আসে। বিনাকে সেখানে না পেয়ে ড্রাগন রেগে ক্ষিপ্ত হয়ে যায় এবং গুহার দরজার দিকে এগিয়ে যায় তাদের দুজনের পিছু করার জন্য। এটা দেখে জন বিনাকে সেখানে থাকতে বলে সে নিজে ড্রাগনের সাথে লড়াই করতে চলে যায়। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ড্রাগন জনকে বারবার ধাক্কা দিয়ে দূরে ফেলে দিচ্ছিল, আর তার উপরে আগুন ছুঁড়ে তাকে জ্বালিয়ে ফেলার চেষ্টা করছিল। কিন্তু জন তার আক্রমণ থেকে বাঁচার জন্য তলোয়ার দিয়ে ড্রাগনের উপর বেশ কয়েকবার আক্রমণ করে আঘাত করে, কিন্তু ড্রাগন অনেক শক্তিশালী হওয়ায় জন তার সাথে পেরে ওঠে না এবং সে আহত হয়ে যায়। এরপর ড্রাগন যখন রাজকুমারীর দিকে এগিয়ে যায়, তখন জন রাজকুমারীর সামনে এসে দাঁড়িয়ে সেই জাদুর লাঠিটি বের করে ড্রাগনের সামনে ধরে। সেই লাঠিটির শক্তিতে ড্রাগনের চোখ জ্বলজ্বল করতে শুরু করে, আর ড্রাগন পিছনে যেতে শুরু করে। সুযোগ বুঝে জন ড্রাগনের উপর লাফিয়ে তলোয়ার দিয়ে তার গর্দান কেটে ফেলে। এটা দেখে রাজকুমারী খুশিতে জনকে জড়িয়ে ধরে, আর জনের হাতের ক্ষতস্থান দেখে রাজকুমারী তার কাপড় ছিঁড়ে জনের হাতের কেটে যাওয়া ক্ষতস্থানে বেঁধে দেয়। জন বলে, আমি তো জানতাম না যে এটা একটা জাদুর লাঠি। রাজকুমারী বলে, হ্যাঁ, এটাকে সামলে রেখো। অন্যদিকে রন টমকে সাথে নিয়ে তার রাজপ্রাসাদের দিকে ফিরে আসে, আর সেখানে তার মা বাবাকে মিথ্যা কথা বলে যে আমি রাত দিন খোঁজার পরেও জনকে কোথাও খুঁজে পেলাম না, বলতে পারছি না সে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। এজন্য আপনারা আমাকে
নতুন রাজা হিসেবে ঘোষণা করেন। এটা শুনে রাজা বলে, তুমি এসব কেমন কথা বলছো? আমি জনকে খোঁজার জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করেছি। খুব শীঘ্রই কেউ না কেউ তাকে অবশ্যই খুঁজে বের করবে, তাই নতুন রাজা হওয়ার সিদ্ধান্ত পরে হবে। অন্যদিকে ড্রাগনের গুহা থেকে বের হয়ে জন এবং রাজকুমারীর সামনে এগিয়ে যেতে থাকে। রাস্তায় রাজকুমারী বিনা জনকে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই আমি আমার বাবাকে বলবো আমার স্বয়ম্বর প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই। তুমি যে আমাকে ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছো, এর বিনিময়ে তোমার সাথে আমার বিয়ে দিতে বলবো। জন বলে, তিনি কি এটার জন্য রাজি হবে? তখন বিনা বলে, যখন তিনি জানতে পারবে যে তুমি ড্রাগনকে মেরে আমার জীবন বাঁচিয়েছো, তাহলে তিনি এটার জন্য রাজি হয়ে যাবে। তখন রাজকুমারী বিনা জনকেও জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? তার কথার উত্তরে জন বলে, তোমাকে প্রথমবার দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এজন্যই তো আমি তোমাকে বাঁচাতে এসেছি। বিনা তখন তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। তখন জন বলে, আমার ব্যাপারে আমার কোনো কিছুই মনে নেই, এমনকি আমি আমার নামও জানি না। এটা শুনে রাজকুমারী বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে হুঞ্জা বলে ডাকবো। কিছু সময় হাঁটার পর তারা ক্লান্ত হয়ে যাওয়ায় একটি গাছের গোড়ায় গিয়ে বসে। এরই মধ্যে বিনার পানি তৃষ্ণা পায়, তাই জন তার সেই বোতলের মদ পান করতে দেয়, যেটাতে জাদুর রাসায়নিক মিশানো ছিল। কিন্তু রাজকুমারী বলে, আমি মদ পান করি না, এজন্য তুমি আশপাশ থেকে আমার জন্য পানি নিয়ে আসো। তাই জন সেখান থেকে কিছু দূরে পানি আনতে চলে যায়। বোতলে মদ থাকে, এজন্য সে বোতল খালি করার জন্য সে মদ পান করে ফেলে, যার ফলে তার স্মৃতিশক্তি আবার চলে যায়। আর সে এটা ভুলে যায় যে সেখানে রাজকুমারীর জন্য পানি নিতে এসেছিল। এমনকি সে তার কাছে থাকা জাদুর লাঠি সম্পর্কে ভুলে যায়, আর সে জাদুর লাঠিটিকে সেখানে ফেলে দিয়ে আবার অন্যদিকে চলে যায়। অন্যদিকে জনের জন্য অপেক্ষা করতে করতে রাজকুমারী ঘুম থেকে উঠে পড়ে এবং জনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে জনকে খুঁজতে খুঁজতে নদীর পাশে পড়ে থাকা জনের জাদুর লাঠি দেখতে পায়। তার মনে হয় জনের সাথে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে, এজন্য সে জাদুর লাঠিটিকে তার কাছে রেখে দেয়। এরপর সে চারদিকে জনকে খুঁজতে থাকে, কিন্তু সে জনকে কোথাও খুঁজে পায় না। তাই সে দুঃখী হয়ে পড়ে, কারণ সে জনকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে রাত হয়ে যাওয়ায় এদিক ওদিক ঘুরে বেড়ানো জন আগুন তাপতে থাকা কিছু মানুষের সাথে দেখা হয়। তারা তাকে বলে, রাজা চার্লি তার বড় ছেলে জনকে খোঁজার জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করেছে, এজন্য আমরা তাকে খোঁজার জন্য অন্ধকার জঙ্গলে যাচ্ছি। কিন্তু তুমি কে, আর এখানে কি করছো? জন বলে, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। তাই সে লোকেরা জনকে বলে, তুমি যদি আমাদের সাথে জনকে খোঁজার জন্য অন্ধকার জঙ্গলে যাও, তাহলে আমরা সেই পুরস্কার থেকে তোমাকেও কিছু অংশ দিব। সেই মানুষেরা জানতো না যে এটাই রাজকুমার জন, আর জন তার নিজের ব্যাপারে কিছুই জানতো না, এজন্য সে ওই লোকেদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পরের দিন সরাইখানায় কাজ করা অ্যান্থনিকে দেখানো হয়। এখন সে এবং সরাইখানার মালকিন একে অপরকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে জন সেই অনুসন্ধানী লোকদের সাথে ঘোড়ায় চড়ে অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। আর এদিকে রাজকুমারী জনকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। তার বাবা উইলসন তার মেয়েকে জীবিত দেখে খুবই খুশি হয়ে যায়। এখন রাজকুমারী তার মা বাবাকে বলে, যে আমাকে ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছে আমি তাকেই বিয়ে করব, তাই আমার স্বয়ম্বর প্রতিযোগিতা করবেন না। তখন রাজা তাকে বলে, তুমি বলছো সে কোথাও চলে গিয়েছে, তাই আমাকে তোমার বিয়ের জন্য এই স্বয়ম্বর প্রতিযোগিতার আয়োজন করতেই হবে, কারণ এটা আমাদের পরিবারের ঐতিহ্য। যে ওই প্রতিযোগিতায় জিতবে তার সাথেই তোমার বিয়ে হবে। এটা শুনে রাজকুমারী বলে, কিন্তু আমি সেই ছেলেটিকে ভালোবাসি। তখন রাজা বলে, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই, এজন্য আমাকে স্বয়ম্বর প্রতিযোগিতার ঘোষণা করতেই হবে। তাই রাজা উইলসনের আদেশ অনুযায়ী সৈন্যরা রাজকুমারীর স্বয়ম্বর প্রতিযোগিতার ঘোষণাপত্র লিফলেট বিভিন্ন রাজ্যে লাগিয়ে দেয়। অন্যদিকে জন সেই অনুসন্ধানকারী লোকদের সাথে অন্ধকার জঙ্গলের কাছে পৌঁছে যায়, কিন্তু সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই বাকি সকল অনুসন্ধানকারীরা গাছে পরিণত হয়ে যায়। এরপর জন পিছনে ঘুরে তাকিয়ে দেখে, তখন সে কাউকেই দেখতে পায় না। তাই জন একাই জঙ্গলের ভিতরে সামনে এগিয়ে যেতে থাকে। এর পরের সিনে জাদুকর জামুরাকে দেখানো হয়। জাদুকর বৃদ্ধ মালিকে বলছে, একবার যদি এই গাছটি বড় হয়ে যায়, তাহলে আমি এই গাছটি নিয়ে আমার জন্য নতুন জাদুর লাঠি তৈরি করব, আর আমি রাজার বংশধরকে ধ্বংস করে দিয়ে বড় বিশ্বের রাজত্ব করব।
এতক্ষণে জন ঘুরতে ঘুরতে আবার সে জাদুকরের কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছায়, কিন্তু তার মনে নেই যে সে এর আগেও এখানে এসেছিল। জাদুকর তাকে আবার সেখানে দেখে হতবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি আবার এখানে এসেছো, এবারও তুমি গা ছোঁয়া থেকে বেঁচে গেছো। তখন জন তাকে বলে, আমি তোমাকে চিনি না, আমি কি এর আগেও এখানে এসেছিলাম? এটা শুনে জাদুকর বুঝে যায় আবার তার স্মৃতিশক্তি চলে গিয়েছে। জনের হাতের ক্ষতস্থানে বাঁধা কাপড় দেখে জাদুকর তাকে জিজ্ঞাসা করে, তোমার হাতে এ চোট কিভাবে লেগেছে? জন সকল স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই সে জাদুকরকে বলে, আমি জানি না এটা কিভাবে হয়েছে। তখন জাদুকর বলে, তোমার হাতের ক্ষতস্থানে বাঁধা কাপড় ধরে আমি বলতে পারি এটা শেষবার কে ছুঁয়েছিল। জন বলে, ঠিক আছে। অন্যদিকে রনকে নতুন রাজা না বানানোর কারণে সে তার বাবার উপর রেগে রয়েছে। তখন তার চাকর টম তাকে বিনার শেষ স্বয়ম্বর প্রতিযোগিতার লিফলেট দেখায়। রন সেটা পড়ে টমকে বলে, যদি আমি প্রতিযোগিতায় জিতে যাই তাহলে রাজকুমারীও আমার হবে আর তার রাজ্য। টম বলে, হ্যাঁ মালিক, তাহলে আপনি এখানে এবং ওখানে 2 রাজ্যের রাজা হয়ে যাবেন। এটা শুনে রন খুবই খুশি হয়ে যায় আর তার বাবার কাছে গিয়ে বিনার স্বয়ম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি নেয়। তাই রাজা তাকে বলে, বেটা তুমি তো যাচ্ছ, কিন্তু লড়াইয়ে তুমি তো খুব দুর্বল। রনের কাছে জাদুকরের জিনিসপত্র ছিল, এজন্য সে তার বাবাকে বলে, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি জিতব। আসলে রাজা এখনো পর্যন্ত জানে না যে রন বেসমেন্টের গোপন কক্ষ থেকে জাদুকরের জিনিসপত্র চুরি করে নিয়েছে। অন্যদিকে অন্ধকার জঙ্গলের ভেতরে জাদুকর জামুরা জনের হাতে বেঁধে থাকা কাপড়টি পানিতে ডুবিয়ে কিছু মন্ত্র পাঠ করে, যার ফলে পানির মধ্যে রাজকুমারীর ছবি ভেসে ওঠে। জাদুকর জনকে বলে, এই মেয়েটি তোমার হাতের ক্ষতস্থানে কাপড় বেঁধে দিয়েছে। স্মৃতি ভুলে যাওয়ার কারণে জন রাজকুমারীকে চিনতে পারে না, কিন্তু সে মনে মনে আবার রাজকুমারীকে ভালোবেসে ফেলে। এজন্য সে জাদুকরকে সে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জাদুকর বলে যে রাজা চার্লির মেয়ে বিনা, আর কয়েকদিনের মধ্যেই তার বিয়ের জন্য স্বয়ম্বর প্রতিযোগিতা হতে চলেছে। যে সাহসী সে স্বয়ম্বর প্রতিযোগিতায় জয়ী হবে আর তার সাথে রাজকুমারীর বিয়ে হবে। এটা শুনে জন বলে, আমিও যাব এই প্রতিযোগিতায়। আর জাদুকর জনের হাত থেকে রেহাই পেতে তাকে একটি পুরনো মরিচা ধরা যুদ্ধের পোশাক দেয়। জন এটা জানত না যে মরিচা ধরার যুদ্ধের পোশাক কোনো কাজের নয়, এজন্য সে জাদুকরের দেওয়া সেই জং ধরা পোশাকটি পরে রাজা চার্লির রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা হয়। অন্যদিকে রন তার চাকর টমকে সাথে নিয়ে রাজা চার্লির রাজপ্রাসাদে পৌঁছে যায়। সেখানে রাজা তাকে বলে, তুমি আমার প্রতিবেশী রাজার ছেলে, তোমার বড় ভাই নিখোঁজ হয়ে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এরপর রাজা তাকে রাজপ্রাসাদের একটি রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে। রুমের মধ্যে গিয়ে রন প্রতিযোগিতা জেতার জন্য সে একটি কৌশল ব্যবহার করে এবং তার চাকরকে সাথে নিয়ে জাদুকরের একটি রাসায়নিক তার লাঠির মাথায় ঢেলে দেয়, যার ফলে লাঠির মাথার অংশটি লোহায় পরিণত হয়ে যায়। এখন সে টমকে বলে, প্রতিযোগিতার মধ্যে সকল যোদ্ধাকে লড়াই করার জন্য কাঠের লাঠি ব্যবহার করতে দেওয়া হবে, আর জাদুর রাসায়নিকের কারণে আমার লাঠির সামনের অংশ লোহায় পরিণত হয়ে গিয়েছে, এজন্য এখন আমিই জিতব। পরের দিন প্রতিযোগিতা দেখার জন্য রাজ্যের অনেক মানুষ একত্রিত হয়, আর রাজাও সে প্রতিযোগিতার উদ্বোধন করার জন্য তার পরিবারকে নিয়ে একটি মঞ্চে উপস্থিত হয়। রাজকুমারী এ আশায় থাকে যে ইস, যদি এই প্রতিযোগিতায় ড্রাগনের হাত থেকে তাকে বাঁচানো হুঞ্জা যদি আসতো। আর এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকল যোদ্ধা সেখানে পৌঁছাতে শুরু করে দেয়, কিন্তু জন যখন সেখানে আসে না তখন বিনা নিরাশ হয়ে যায়। এর পরের সিনে চড়াইখানার পাশে কাজ করা অ্যান্থনিকে দেখানো হয়। তখন যুদ্ধের পোশাক পরে ঘোড়া নিয়ে জন তার পাশ দিয়ে যায়, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে সে অ্যান্থনির কাছে থামে না। কিন্তু অ্যান্থনি তার কোমরে থাকা তলোয়ার দেখে তাকে চিনতে পেরে যায়। জন সেখানে না দাঁড়াতে সে বেশ অবাক হয়ে যায়। কিছু সময় পর জন স্বয়ম্বর প্রতিযোগিতা হওয়া সে জায়গায় পৌঁছে যায়। আয়োজনকারী কর্মীরা তাকে যুদ্ধের পোশাক পরে থাকতে দেখে তার সাথে ঠাট্টা করে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু জন তো তার নাম জানে না, এজন্য সে তার নাম মধ্যযোদ্ধা লেখায়। আর অ্যান্থনিও সেখানে পৌঁছে যায় আর সে জনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জন তাকে বলে, আমি তোমাকে চিনতে পারছি না। অ্যান্থনি বুঝতে পারছিল না যে জন এমনটা কেন বলছে। তখন রাজা প্রতিযোগিতা শুরু করতে বলে।
সর্বপ্রথমে রন এবং অন্যান্য প্রতিযোগীদের মধ্যে মোকাবেলা হয়। সেখানে রন তার সেই রাসায়নিক মিশ্রিত লাঠি ব্যবহার করে এক এক করে সমস্ত যোদ্ধাদের পরাজিত করছিল। সেখানকার কেউই জানত না যে সে তার লাঠির মাথায় রাসায়নিক ব্যবহার করে লোহায় পরিণত করেছে। অন্যদিকে জন হেলমেট পরে থাকার কারণে বিনা জনকে চিনতে পারে না। এজন্য সে নিরাশ হয়ে স্বয়ম্বর প্রতিযোগিতা থেকে উঠে রাজপ্রাসাদে চলে যায়। এদিকে প্রতিযোগিতায় এবার জনের সিরিয়াল চলে আসে। সে তার লাঠি নিয়ে ঘোড়ার উপর বসে প্রতিপক্ষের সাথে মোকাবেলা করার জন্য সামনে এগিয়ে যেতে থাকে। আর এর মধ্যে তার সেই পুরনো জং ধরা যুদ্ধের ড্রেসটি ভেঙে পড়তে থাকে। কিন্তু কাকতালীয়ভাবে ভাগ্যক্রমে জনের লাঠির নিশানা তার প্রতিপক্ষের শরীরে লেগে যায়, যার ফলে তার প্রতিদ্বন্দ্বী মাটিতে পড়ে যায় আর জন জিতে যায়। অ্যান্থনি খুশি হয়ে তাকে বাহবা দিতে লাগে। এরপর দ্বিতীয় রাউন্ডে রন তার রাসায়নিক ব্যবহার লাঠি দিয়ে আরও কয়েকজন প্রতিযোগীকে হারিয়ে সে ফাইনালে পৌঁছে যায়। আর এদিকে জন তার নিজ ক্ষমতায় বাকি প্রতিযোগীদের হারিয়ে সেও সেমিফাইনালে উঠে যায়। এদিকে রাজা প্রতিযোগিতা দেখার জন্য তার মেয়েকে আবার ডাকে। আর এতক্ষণ রন জনকে দেখেনি, কিন্তু জন যখন সেমিফাইনাল খেলার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল তখন রনের নজর জনের উপরে ছিল। জনকে সেখানে দেখে রন অবাক হয়ে যায়। শেষমেশ ছেঁড়া ফাটা পোশাক পরে জন সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বীকে লাঠি দিয়ে ঘোড়া থেকে ফেলে দিয়ে জিতে যায় আর ফাইনালে পৌঁছে যায়। এরপর জন রাজার সামনে গিয়ে তার হেলমেট খুলে ফেলে। তাকে দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং রাজকুমারী তার বাবাকে বলে এটাই হলো সে যে আমাকে ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু জনের স্মৃতিশক্তি চলে যাওয়ার কারণে সে রাজকুমারীকে চিনতে পারছিল না। এরপর সকল লোক মিলে রাজদরবারে চলে আসে। রাজা তাকে বলে তুমি ড্রাগনকে মেরে আমার মেয়েকে বাঁচিয়েছ। তখন জন সবার সামনে বলে আমার মনে পড়ছে না যে আমি কখনো কোনো ড্রাগনকে মেরেছি। তখন রাজকুমারী তার হাতের ক্ষতস্থানে বাঁধা কাপড় দেখিয়ে তার মনে করার চেষ্টা করায়, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ছিল না। বিনা তার বাবা রাজাকে বলেন যেহেতু সে এখন ফিরে এসেছে তাই প্রতিযোগিতা বাতিল করে আমার বিয়ে তার সাথে করিয়ে দাও। কিন্তু রন এটা মেনে নিচ্ছিল না। এজন্য সে রাজাকে বলে সে কে আর সে ড্রাগনকে মেরেছে কিনা তা সে নিজেও জানে না। এজন্য নিয়ম অনুযায়ী স্বয়ম্বর খেলায় যে ফাইনালে জয়ী হবে তার সাথে রাজকুমারীর বিয়ে হবে। বেচারা রাজা নিয়মের কারণে বাধ্য হয়। এজন্য রাজা বলে এরকমটাই হবে। কয়দিন বিনা যখন জনকে পুরনো স্মৃতি মনে করাতে ব্যর্থ হয় তখন সে বুঝে যায় যে কিছু তো একটা ঝামেলা রয়েছে। এজন্য সে লুকিয়ে রনের ঘরে চলে যায়। আর তখনই রন টমকে সাথে নিয়ে তার ঘরে চলে আসে। তাই রাজকুমারী খুব দ্রুত বিছানার নিচে লুকিয়ে পড়ে। সেখানে রন টমকে বলে এটা ভালো যে এখানে কেউ জানে না সে আমার ভাই, আর আমরাই তাকে রাসায়নিক মিশ্রিত মদ খাইয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে দিয়েছি। তখন টম বলে মালিক আমরা তাকে ফাইনালে কিভাবে হারাবো? তখন রন বলে যেভাবে আমরা আমাদের রাসায়নিক মিশ্রিত লাঠি দিয়ে বাকিদের হারিয়েছি, এ জাদুর রাসায়নিক আমাদের কাঠের লাঠির মাথায় দেওয়ার কারণে সেটা বজ্রপাতে পরিণত হয়েছে। বিছানার নিচে লুকিয়ে থাকা রাজকুমারী এ সকল কথা শুনে ফেলে। আর এখন রাজকুমারী পুরো বিষয়টি বুঝতে পেরে যায়। কিছু সময় পর রন যখন তার রুম থেকে বেরিয়ে যায় তখন রাজকুমারী সেই রাসায়নিক বোতলটি নিয়ে গিয়ে তার বাবাকে দেখিয়ে বলে রন বেইমানি করে এতক্ষণ থেকে জিতে আসছে। কিন্তু রাজা এই কথা বিশ্বাস করে না। আর এদিকে ফাইনাল শুরু হয়ে যায়। তাই রাজা রাসায়নিকের বোতল ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে বোতলটি ভেঙে যায় এবং রাসায়নিকগুলো পড়ে যায়। বিনা সেই ভেঙে যাওয়া কেমিক্যালের বোতলটি তুলে নেয়। এদিকে ফাইনাল খেলায় রন এবং জন একে অপরের মুখোমুখি হয়। লড়াই করার পূর্বে বিনা জনকে নতুন পোশাক দেয় আর বিনা লুকিয়ে জনের ঢালে রাসায়নিক লাগিয়ে দেয়। এরপর মোকাবেলা শুরু হওয়ার পর রন যখন তার রাসায়নিক মিশ্রিত ফলাদি লাঠি দিয়ে জনের উপর হামলা করে তখন জন তার ঢাল রনের লাঠির সামনে ধরে। ঢালের মধ্যে জাদুর রাসায়নিক বেশি থাকার কারণে রনের লাঠি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রন কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো, যেটা দেখে রাজকুমারী খুবই খুশি হয়ে যায়। তখন রাজা রনকে বলে তুমি অন্য লাঠি নিতে পারো। তখন বিনা রনকে সেই জাদুর রাসায়নিকের ভাঙা বোতলটি দেখায়, যেটা দেখে রন বুঝতে পেরে যায় সে আর কোনো লাঠিকে ফলাদি বানাতে পারবে না, আর নর্মাল লাঠি দিয়ে লড়াই করতে গেলে সে হেরে যাবে। এজন্য সে রাজাকে বলে আমি এই ফাইনাল মোকাবেলায় তলোয়ার দিয়ে লড়তে চাই।
রাজা তাকে অনুমতি দিয়ে দেয়। আর এখন রন এবং জন দুজনেই তলোয়ার দিয়ে লড়াই শুরু করে দেয়। রন তলোয়ারবাজিতে এমনিতেই দুর্বল, এজন্য জন এক দুটি কৌশল ব্যবহার করে রনকে মাটিতে লুটিয়ে ফেলে দেয়। আর ততক্ষণে জন এবং রনের বাবা সেখানে চলে আসে। তিনি জনকে সেখানে দেখে খুবই খুশি হয়। তখন রাজকুমারী রাজাকে সব সত্যি কথা বলে দেয়। অন্যদিকে অন্ধকার জঙ্গলে জাদুর গাছটি অনেক বড় হয়ে গিয়েছে, আর জাদুকর সেটাকে কেটে একটি জাদুর লাঠি তৈরি করে পুরো বিশ্বকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার আগেই জাদুকর জামুরা তার বৃদ্ধ মালির হাতে জনের সেই মদের বোতলটি দেখতে পায়, যেটা জন সেখানেই রেখে গিয়েছিল। সে মদের স্বাদ নেওয়ার জন্য জাদুকর সে মদ পান করে ফেলে, আর সেই মদের মধ্যে স্মৃতিশক্তি মুছে ফেলার রাসায়নিক মেশানো ছিল। এজন্য জাদুকর তার সব পুরনো স্মৃতি ভুলে যায় আর সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন শুরু করে দেয়, যার ফলে জঙ্গলে করা তার সকল জাদু ভেঙে যায়। আর সে বৃদ্ধ মালিও তার কাছ থেকে মুক্তি পেয়ে যায়। এদিকে রাজপ্রাসাদে জন আর রাজকুমারীর বিয়ে হয়ে যায়, আর রন এবং তার চাকরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।